ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। তৈরি পোশাক শিল্পের মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ এর তথ্য মতে দেশে গত জুলাই ও আগস্ট এই 2 মাসে ছাত্র জনতার আন্দোলন, রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এবং চলমান অস্থিরতার কারণে ব্যাহত হয়েছে পোশাক খাতের উৎপাদন। শিপমেন্ট হয়নি সময় মতো, ফলে কার্যাদেশ ধরে রাখতে পণ্য পরিবহন করতে হয়েছে উড়োজাহাজ, এতে বাড়তি খরচ পড়েছে। তা সত্ত্বেও ৪৫% কারখানার রপ্তানি আদেশ সে সময় বাতিল হয়েছে। এতে সামগ্রিকভাবে পোশাক ও বস্ত্র খাতে $2 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। এই অবস্থায় পোশাক খাতের ক্রেতাদের ধরে রাখাটাই চ্যালেঞ্জ বলে মত সংশ্লিষ্টদের। এসব নিয়ে দর্শক, আজকে ইসলামী ব্যাংক তালিখাতার আলোচনার বিষয় পোশাক খাতের ক্রেতাদের ফেরানো সম্ভব কিনা। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিজিএম এর পরিচালক শামস মাহমুদ এবং বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিখাতায়। প্রথমে শামস মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে নানা দাবি দাওয়া নিয়ে কিছুদিন পরপরই যে শ্রমিক অসন্তোষ, রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রভাব সব মিলিয়ে অস্থির একটা সময় পার করছে দুঃখিত অস্থির একটা সময় পার করছে দেশের পোশাক খাত। সামগ্রিক বিষয়টা আসলে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে কয়েকটা জিনিস আছে। এক নম্বর হলো যে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা কিন্তু গত বছর থেকে কিন্তু আমরা একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। গত বছর যেটা হয়েছিল যে যখন এনার্জি গ্যাসের দাম যখন বৃদ্ধি করা হলো, ওই ধাক্কা কিন্তু আমরা সামলাতে পারিনি মানে তখন থেকে। আর তারপর যেটা আমরা দেখলাম যে ধরেন ওই স্যালারি ওয়েজ ইনক্রিজ যেটা করা হয়েছিল, ওইখানে কিন্তু যেটা হয়েছে যে ওই ক্যাশ ফ্লো প্রবলেমটা আমাদের শুরু হয়ে গেছিল গত বছর থেকে, মানে ধরুন জানুয়ারি মাস থেকে। তারপরে এই বছর যখন শুরু হলো, এখানে দুটো ঈদের মাস গিয়েছে, এখানে বোনাস পেমেন্ট করা হয়েছে। তো বোনাস পেমেন্ট পরপর দুটো ঈদ যেহেতু ছিল, এখানে কিন্তু আরো মেজর ক্যাশ ক্রাইসিসের মধ্যে কিন্তু মেজরিটি টেক্সটাইল মিল বলেন, গার্মেন্টস ওনার বলেন, এরা সবাই কিন্তু পড়েছিল। তো এইভাবে কিন্তু আমরা এপ্রিল থেকে বলছিলাম যে এই জিনিসটা আমাদের দেখতে লাগবে, কারণ সামনের দিনগুলোতে কিন্তু এটা আরো ভয়াবহ রূপ নিবে। তারপর ধরেন আমাদের যে আহ, জুলাই মাস, তারপর অগস্টে ধরেন যে আন্দোলন, যে প্রক্রিয়া যেটা হলো, যেটা আমরা যেটা দেখলাম, এখানে কিন্তু আমরা সার্বিকভাবে আমাদের ধরেন যে ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলো কিন্তু খোলা রাখতে পারিনি। তো ওটার কারণে যেটা আপনি যেটা শুরুতে বললেন যে ধরেন অনেক এয়ার শিপমেন্ট হয়েছে, অর্ডার ক্যান্সেলেশন হয়েছে। তো যারা অলরেডি প্রবলেমে ছিল, ওরা কিন্তু এখন আরো প্রবলেমে পড়েছে। কারণ এইখানে কিন্তু একটা ক্যাশ ফ্লোর বিজনেস আছে, এখানে একটা সাইক্লিক একটা বিজনেস করি আমরা। আর এনার্জি প্রাইসের যে জিনিসটা ছিল গত বছর, এটার ইমপ্লিকেশনটা যদি আমি একটু ব্যাখ্যা করি, যে ধরেন আমার অ্যাভারেজ এনার্জি বিল আসতো 1 কোটি টাকা। হ্যাঁ, তারপর ওটা যখন বৃদ্ধি হলো, এটা কিন্তু এক লাফে চলে গেল ধরেন 1.8, 1,90,00,000 টাকায়। তো 90 লাখ 12 বছর, মানে আপনার 1 বছরে 12 মাসে 90 লাখ টাকা যদি আপনি হিসাব করেন, এখানে অলমোস্ট 9 কোটি টাকার মতন এক্সট্রা বিল চলে আসে আমার। তো ওই আমরা সবাই জানি যে এখন ধরেন কস্ট অফ ডুইং বিজনেস বেড়েছে, পরিবহন, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে, সবকিছু বেড়েছে। তো আমি নর্মাল ফ্লো অফ বিজনেসে এই 9 কোটি টাকা কোথেকে পাবো? এটা জাস্ট এনার্জির সাইড থেকে গত বছরের যে প্রবলেমটা ছিল ওটার বলছি। তারপর ধরেন এই যে বোনাসের কথা যেটা বললাম, এগুলো সবকিছু নিয়ে। তো এখন যেটা হয়েছে যে আহ, আমাদের আমরা যখন অর্ডার নিই, একটা প্রোগ্রাম আমাদের যেটা হয় ওটা হলো ব্যাক টু দ্য স্কুল প্রোগ্রাম বলি আমরা। এটা ধরেন সেপ্টেম্বরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যখন স্কুলগুলো খুলে, তখন বাচ্চাদের ধরেন শার্ট, স্কুলের যে ড্রেস গুলা, এগুলা কিন্তু আমরা এক্সপোর্ট করে থাকি। তো যেটা হয়েছে যে ধরেন এই আহ, আহ, জুলাই মাস অগস্ট মাসে ধরেন ফ্যাক্টরি আমাদের বন্ধ ছিল। আমরা ঠিক করে এটা এক্সিকিউট করতে পারিনি অর্ডার গুলো। আর ওটার পরে যেটা হয়েছে যে যখন বন্যাটাও হলো, আমাদের কিন্তু ধরেন শিপমেন্ট করতে ডিলে হয়ে গেছে। তো এইটার জন্য কিছু অর্ডার যেমন শিফট করে অলরেডি চলে গেছে। আর আহ, সামনে যে চ্যালেঞ্জ গুলো আসবে, এখানে যে লস যেটা আপনি বললেন, এটা কিন্তু শর্ট টার্ম একটা জিনিস। লসটা হয়েছে, এখন হয়ে গেছে। এখন আমাদের বেসিক্যালি কিছু করার নেই, এই লসটা অ্যাবজর্ব করতে লাগবে। কিন্তু আজকে যে পরিস্থিতি, যেমন আজকে যেমন আশুলিয়া, গাজীপুর, সাভার, সব জায়গায় কিন্তু ধরেন গার্মেন্টস গুলো কিন্তু বন্ধ আছে, কারণ একটা যে পরিবেশে যাচ্ছে এখন,
একটা ওই চেঞ্জ অফ গভর্নমেন্টের সাথে এই জিনিসটা যদি কন্ট্রোল না করতে পারে, এটা কিন্তু সামনের দিনগুলোতে কিন্তু একটা ওয়াইডার হয়তো ইকোনমিক সংকট কনসিকুয়েন্স সমস্যা থাকবে। আরো ঘনীভূত হবে। আপনি থাকুন আমাদের জি। সাথে। জাকির হোসেন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই যে তখন শামস মাহমুদ যেগুলো বললো সেগুলোর সাথে আমি আরেকটি বিষয় আপনার সাথে একটু যুক্ত করে জানতে চাই। সেটা হচ্ছে যে সময়মতো শিপমেন্ট হচ্ছে না। এটা আসলে ক্রেতা ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জের মুখে পড়েছে? সময় মতো শিপমেন্ট না হলে কাস্টমার আমাদেরকে অর্ডার দিবে না, এরকম আগে থেকে হুমকি দিচ্ছিল। লাস্ট জুলাইতে যখন আন্দোলন স্টার্ট হইলো তখন অনেক কাস্টমার আমাদেরকে মেসেজ দিছে এবং আমাদের জেনের বিভিন্ন মেম্বারদেরকে মেসেজ দিছে যে এনি হাউ তোমাদের অন টাইমে শিপমেন্ট করতে হবে, তোমরা যেভাবে হোক শিপমেন্ট করতে হবে, এনশিওর করলেই আমরা শিপমেন্ট তোমাদেরকে অর্ডার দিব। তো আমাদের অনেক কাস্টমারই আমাদের অর্ডার 30% 40% কমাই দিয়েছে। বিকজ বন্যা, আপনার ইলেকট্রিসিটি, গ্যাস, এবার রাস্তার অভাব, ফ্যাক্টরি, আজকে ফ্যাক্টরি, অনেক ফ্যাক্টরি বন্ধ। আমাদের শিপমেন্ট দেওয়ার কথা ছিল এই সপ্তাহে, অনেক শিপমেন্ট, কোন শিপমেন্টই যাচ্ছে না। এই জন্য বাইরা আমাদের প্রতি আস্থা রাখতে পারতেছে না এই মুহূর্তে। এরকম যদি চলে আমাদের ব্যবসা অবশ্যই, আমরা যে গত বছর যে শিপমেন্ট করছিলাম এটা ধরে রাখাই আমাদের কঠিন হবে। যেখানে আমাদেরকে শিপমেন্ট আরো বৃদ্ধি করতে হবে, অর্ডার বাড়াতে হবে, কিন্তু আমাদের ওইটা ধরে রাখাই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। নিশ্চয়ই ক্রেতার সাথে বিক্রেতার যতই না সম্পর্কটা থাকুক, কিন্তু দিন শেষে যদি শিপমেন্টটা ঠিক মতো না হয় সেক্ষেত্রে ক্রেতাটা মুখ ফিরিয়ে নেবে, এটাই স্বাভাবিক একটা বিষয়। আসলে সেক্ষেত্রে এই মুহূর্তে করণীয়টা কি, জাকির এই হোসেন? মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রি গুলা 24 আওয়ার্স নিরাপত্তা দেওয়া উচিত এবং ইন্ডাস্ট্রি গুলা চালানো রাখা খুবই জরুরি। এবং আপনার ইলেকট্রিসিটি, গ্যাস নির্বিচ্ছিন্ন সংযোগ থাকতে হবে কন্টিনিউ, এবং ট্রান্সপোর্ট অল এভরিথিং সক্রিয় রাখতে হবে। এটা হলো একমাত্র প্রধান কাজ। যদি ইন্ডাস্ট্রি বন্ধ থাকে দিন শেষে আমরা আসলে শিপমেন্ট করতে পারবো না। আজকেও অনেক ফ্যাক্টরি বন্ধ, এই সপ্তাহে 3 দিন ফ্যাক্টরি বন্ধ ছিল, তাহলে আমরা কিভাবে শিপমেন্ট দিই? আইন শৃঙ্খলা ইমিডিয়েটলি উন্নতি করতে হবে, নাহলে তো ফ্যাক্টরি খোলা রাখবে না মালিকরা। নিশ্চয়ই। শামস মাহমুদ, আপনার কাছে আবার ফিরতে চাই। আপনি যেমনটি বলছিলেন এর আগে যে আজকেও বেশ কিছু কারখানা বন্ধ আছে, তাদের বিভিন্ন রকম দাবি দেওয়া চলছে। আসলে বছর ব্যাপী আমরা এই বিষয়গুলো, চিত্রগুলো দেখে এবং এগুলো চিরাচরিত নিয়ম, একটা সম্ভাবনাই খাত এভাবে যে ধাপে 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 একটা জায়গায় চলে যাচ্ছে, সংকটটা আরো ঘনীভূত হচ্ছে। আসলে এটা সংগঠন আছে, বিভিন্ন সংগঠন আছে, নীতি নির্ধারক পর্যায়ে সবাই আছে, এবং প্রত্যেক বছর দেখে রাজনৈতিক পট পরিবর্তন হলে প্রথম ধাক্কাটা আসে এই খাতে। আসলে মানে কেন বিষয়টা? এটা কি আমরা কোনোভাবে এগুলো আওতামুক্ত রাখতে পারি না? এখানে দেখেন, এখানে একটা জিনিস আছে যে এই আরএমজি সেক্টর, এই এই একটা সেক্টরে কিন্তু বাংলাদেশে যত আগে ধরেন হরতাল হয়েছে, অসহযোগ আন্দোলন হয়েছে, যাই হয়েছে, দিস ওয়াজ অলওয়েজ কেপ্ট আউটসাইড দ্য পারভিউ এসব প্রোগ্রাম থেকে। হ্যাঁ, আমরা স্টিকার লাগাই জরুরি রপ্তানি কাজে নিয়োজিত গাড়ির উপর, এটা কিন্তু সবসময় এটার বাইরে থাকতো। কিন্তু আনফর্চুনেটলি এবার যেটা আমরা লক্ষ্য করছি, এখানে কিন্তু যেহেতু এখানে ধরেন ল এনফোর্সমেন্টের কোয়েশ্চেন চলে আসে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কিন্তু একটা বড় ভূমিকা রাখতো আমাদের এই এরিয়া গুলো কন্ট্রোল করার জন্য। তো এখন যেহেতু আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের টপ যারা উচ্চ পর্যায়ে ছিল সবাইকে রদবদল করা হয়েছে। তো ওনাদেরও কিন্তু ওই আগে যে ভাবে ওরা কাজ করতো ওইভাবে কিন্তু কাজ করতে পারছে না। আর একই সাথে সেনাবাহিনী কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছে, আমাদেরকে সহায়তা করছে, কিন্তু সেনাবাহিনীর রোল কিন্তু এটা না। হ্যাঁ, ওনারা প্রেজেন্স রাখতে পারে কিন্তু ওনারা কিন্তু ট্রেন্ড না এই যে ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট কিভাবে রেগুলার ফোর্স হিসেবে শিল্প পুলিশের ভূমিকাটা এখনো সেভাবে হয়তো প্রয়োগ হচ্ছে না। এখানে যেটা আমাদের জন্য যেটা যেটা চিন্তার বিষয়, দেখেন অর্ডার কমলো, এটার ইমপ্লিকেশনটা কি? আমাদের বাংলাদেশ এখনো আরএমজির উপরে ডিপেন্ডেন্ট অ্যাজ আ সিঙ্গল লার্জেস্ট এক্সপোর্টার। হ্যাঁ, তো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, আমার যে সামনের দিনগুলোতে যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আসবে, এটা কখন আসবে? যদি আরএমজি ইন্ডাস্ট্রি ঠিক করে চলতে পারে, রেমিটেন্সের প্রভাব যদি ঠিক করে আসে বাংলাদেশে, অনলি দেন ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি থাকবে। তো আমরা যদি এখন এখানে রুল অফ ল স্ট্যাবলিশ না করতে পারি, আর যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এনারা যদি এটাকে কঠোরভাবে যদি জিনিসটা না দেখে, তাহলে কিন্তু সামনের দিনগুলোতে কিন্তু যে চ্যালেঞ্জগুলো আমরা সম্মুখীন হব, এটা কিন্তু ওয়াইডার ইমপ্লিকেশন হবে। কারণ এখানে একটা হলো অর্ডারের সিচুয়েশন, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টরের উপরে কিন্তু একটা বড় একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে।
আর একই সাথে এমপ্লয়মেন্ট জেনারেশনের উপর কিন্তু বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। নিশ্চয়ই শামস মাহমুদ জাকির হোসেন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আমরা আবার আপনার সাথে আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায়। আমরা আবারও ফিরছি আলোচনায়। জাকির হোসেন, আপনাকে দিয়ে বিরতির পর শুরু করতে চাই। সেটা হচ্ছে এনবিআর এর গত 3 বছরের রপ্তানি তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ধারাবাহিকভাবে বছরগুলোতে কমেছে রপ্তানি। আসলে বর্তমান পরিস্থিতির নিরিখে সংকটটা কিভাবে কাটিয়ে ওঠা যায়? সংকটটা কাটিয়ে উঠতে হলে ব্যাংকিং একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। ব্যাংকগুলা যেমন আমাদের অনেক শিপমেন্ট টাইম মতো হয় নাই, আমাদের যারা ইনপুট করি যে সব ইয়ান বা কিংবা সেভিংস গুলো অন টাইমে পেমেন্ট দিতে হচ্ছে। তো অনেক ছোট ছোট ফ্যাক্টরি গুলা ব্যাংকিং এলসি গুলো ওপেন করতে দিচ্ছে না টাইম মধ্যে শিপমেন্ট না হলে সব ব্যাংকিং সেক্টর একটা বিশাল প্রবলেম হয়। তো এগুলো আমাদের ব্যাংকিং সেক্টরটাকে ঠিক রাখতে হবে এবং অন টাইমে আপনাকে ব্যাক টু ব্যাক দিতে হবে। তারপরে আমাদের ইন্ডাস্ট্রি গুলো মূলত ওপেন রাখতে হবে, আর নতুবা আমরা তো এক্সপোর্ট করতে পারবো না অন টাইম। আমাদের একটা মাস্টার এলসি দিলে কিছু ব্যাংক 1 সপ্তাহ বা 2 weeks need the back to open the back to back LC. It's a very big problem for shipment on time. নিশ্চয়ই, হ্যাঁ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা যেতে চাই শামস মাহমুদ, একটি বিষয় যেটি লক্ষণীয় যে সাম্প্রতিক সময়গুলোতে মানে এমনিতে নানামুখী সংকটে রয়েছে এখানে, তার উপর সাম্প্রতিক সময়গুলোতে যেটি দেখা যাচ্ছে যে কারখানাগুলোর একটা দখলের তোড়জোড়, তারপর দখল বেদখল এবং নিয়ন্ত্রণে একটা তোড়জোড় দেখা যাচ্ছে একটি সুযোগ সন্ধানীদের পক্ষ থেকে। আসলে এর প্রভাব কতটা? নিশ্চয়ই একটা প্রভাব আছে, কথা নিঃসন্দেহে বলা যায়। অতীতেও আমরা দেখেছি, বর্তমানে এর প্রভাব নিশ্চয়ই পড়বে। আসলে আমরা কেন এই বিষয়গুলো, এই সংস্কৃতি থেকে বের হতে পারছি না? দিন শেষে এটার প্রভাব তো আমাদের অর্থনৈতিক খাতে পড়ছে। বিদেশি ক্রেতাদেরকে আকৃষ্ট করতে সেক্ষেত্রে আমরা তো সম্ভবপর হব না এই সংকটটা চলতে থাকলে। যেটা বললেন, এখানে ল অ্যান্ড অর্ডারের কোয়েশ্চেনটা চলে আসে। হ্যাঁ, 1 নম্বর হলো এটা। যেমন আজকে যে সিচুয়েশন যেটা বিরাজ করছে, হ্যাঁ, তো এইখানে এখন কে ইন্ধন যোগাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এখানে যেমন একটা প্রবলেম আমাদের শুরু হয়েছিল যখন এই বিগত সরকার চলে গেল, নতুন সরকার আসলো, ওটা হলো যে ঝুট ব্যবসায় নিয়ে যেমন একটা প্রবলেম সবাই ফেস করছে। আমরা এক একটা ফ্যাক্টরিতে নতুন নতুন দল আসছে, এসে ওই ঝুটের জন্য ইয়ে করছে। তো আজকে যে পরিস্থিতি যেটা ক্রিয়েট হয়েছে এখানে, এখন অনেকে বলছে যে ধরেন একটা ফ্যাক্টরিতে 3-4টা গ্রুপ চলে মানে এই ঝুটের জন্য আসছিল। হ্যাঁ, এখন ওরা ওখানে ডমিনেন্স করার জন্য ধরেন এসব আনরেস্ট ফুয়েল করছে। আবার মানে আবার আমরা দেখছি যে আগে যারা ঝুট নিত, মানে ওদের ডমিনেন্স যে এখনো আছে ওটা দেখানোর জন্য ওনারাও এখানে আসছে। তো এখন কে কি করছে, যদি আপনার রুল অফ ল, এখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিক করে যদি না থাকে, তাহলে কিন্তু এই প্রবলেম গুলো হবে। কারণ ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু আমার মানে ধরেন আমি যদি সারাদিন কার্যক্রম যদি না করতে পারি, আমি অর্ডার যেটা নিয়েছি আমি এক্সিকিউট করবো কিভাবে? তো এই সমস্যাগুলো। তারপরে এটার থেকে বড় জিনিস হলো যে দেখেন আমাদের পোশাক কারখানাগুলোতে কিন্তু অনেক মহিলারা কাজ করে। হ্যাঁ, তো ওনাদের সেফটি সিকিউরিটি, এই যে সন্ধ্যার পর যে ওনারা বাসায় যাবে, ওই সিকিউরিটিটা কে দিবে? এগুলো তো আমাদের ভাবতে লাগে। আমরা যারা মালিক, মানে আমরা তো খালি ম্যানুফ্যাকচারিং করি না, আমাদের এগুলো নিয়েও চিন্তা করতে লাগে। তো এইরকম সিচুয়েশনে কিন্তু ইটস নট কন্ডিউসিভ ফর বিজনেস। তো এখানে ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু এই জিনিসটা দে হ্যাভ টু স্ট্যাবলিশ যে দে আর ইন কন্ট্রোল। এখন এখানে এই ইন্ধন যোগিয়ে যদি এরকম থাকে, এটা কিন্তু ওদেরকে প্রশ্নবিদ্ধ করছে। এই যে সরকার এখন বর্তমানে আছে, ওনাদের কিন্তু প্রশ্নবিদ্ধ করছে তো ওনার কোনো মানে কন্ট্রোল আছে নাকি। তো এই জিনিসগুলো যত দ্রুত সম্ভব সময় ওনারা রেডিং করতে পারবে, তত ভালো হবে। এবং আরেকটা জিনিস হলো যে আমাদের এখন আরেকটা যে সমস্যা যেটা সামনে আমরা দেখছি, ওটা হলো যে ট্রাভেল অ্যাডভাইজারি। হ্যাঁ, বাংলাদেশে আসার জন্য বায়াররা যেমন আগে যেটা আসতো, এখন কিন্তু ইউরোপিয়ান দেশগুলোতে ট্রাভেল অ্যাডভাইজারি আছে। বিভিন্ন দেশে কিন্তু ট্রাভেল অ্যাডভাইজারি এগেইনস্ট ট্রাভেলিং টু বাংলাদেশ। হ্যাঁ, তো এখন এই সময় খুবই ক্রিটিক্যাল একটা সময়, কারণ উইন্টারে আমাদের পিক সিজন থাকে বাংলাদেশে। তো বায়াররা কিন্তু এখন এই অ্যাডভাইজারি দেখে কিন্তু আমি যতই কথা বলি যে এখানে অত খারাপ সিচুয়েশন না, যেভাবে সবাই বলছে, ওনারা কিন্তু আমার কথা বিশ্বাস করবে না। কারণ ট্রাভেল অ্যাডভাইজারি তো ওদের গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে নন এসেনশিয়াল ট্রাভেল না হলে তোমরা যাবা। হ্যাঁ, তো ওনারা এখানে আসতে পারছে না, সামনাসামনি বসে
অর্ডার নেওয়া এক জিনিস, আর আমি স্যাম্পল পাঠিয়ে অর্ডার নেওয়া এক জিনিস। তো এইখানেও কিন্তু একটা সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি। তো আমরা আশা করব যে যত দ্রুত সময় সরকার এই সিচুয়েশনটাকে, ল অ্যান্ড অর্ডারটাকে রেডি না করতে পারে, এটা ইমপ্লিকেশন কিন্তু অনেক কিছু হতে পারে। আর স্পেশালি গ্লোবালি দ্য নাম্বারস ইন আরএমজি ইন্ডাস্ট্রি যে অর্ডার গুলো আছে আর কামিং ডাউন। তো অন্য দেশেও কিন্তু এখন ওভার ক্যাপাসিটি আছে। And আমরা জানি যে আমাদের বেশ কিছু কম্পিটিটিভ কান্ট্রিজ গুলো যেমন অনেকগুলো ইনসেন্টিভ দিচ্ছে নিশ্চয়ই, সেক্ষেত্রে যদি আমরা এই জায়গায় স্থিতিশীলতাটা আনতে না পারি বা এই জায়গায় যদি ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে অনুধাবনটা না করে, সেক্ষেত্রে হয়তো আমরা আমাদের কার্য দেশগুলো যেগুলো আছে সেগুলো হয়তো হারাবো। শামস মাহমুদ এবং জাকির হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।